হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তবে আজকের ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল, এডিটিং করতে বাকি ছিল এবং যেহেতু দীক্ষার ব্যাপার ছিল আপনাদের জানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু সেই দিনের বৃহস্পতিবারের ভিডিও। আর কি জানেন তো, বাড়িতে আমি পুজো না দিয়ে আমার বাইরে কোথাও যেতে একদমই ভালো লাগে না। তো তাই আমার বাড়ির ঠাকুরকে আমি আগে পুজো দেব, তারপরে আমি দীক্ষা নিতে যাব। তো প্রথমে আমি আমার বৃহস্পতিবারের যেহেতু পুজো, তো তাই দীক্ষা নিতে যাওয়ার সময় হচ্ছে 9টা। তো আমি যখন পুজো করতে বসেছি জানেন, মানে সমস্ত কিছু বৃহস্পতিবারের কাজ সারতে তো একটু দেরিই হয়, কারণ সমস্ত বাসন মাজার ব্যাপারটা তো থেকে যায়। আর শুধু বাসন মাজা নয়, আমার ঠাকুরঘরটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি বৃহস্পতিবার দিন। তো তাই আমার একটু লেটই হয়। তো আমার হাজব্যান্ড সমানে বলে যাচ্ছে যে আজকে আমার দীক্ষা নিতে গেলে হবেও তো, আদেও হবে তো? আমি বলি ঠিকই হবে, কিন্তু আমি ঠাকুরকে জল না দিয়ে আমি একদমই বেরোবো না। 9টার সময় বলেছে, আমি 10টায় যাব, এরকম বলে যাচ্ছি। তো তো আমার হাজব্যান্ড তড়িঘড়ি করে স্নান করছে, ধুতি পরার ব্যাপার আছে। আরও সেইভাবে ধুতি পরতে পারে না, তো তাই ওর একটু লেট হবে। তো তাই ও তাড়াহুড়ো করেই স্নান টান করে রেডি হতে চলে গেল। তো আমাকে সমানে বলে যাচ্ছে যে তুমি কিন্তু এই ঠাকুরকে পুজো করছো, আর অনেকটাই বোধহয় দেরি হয়ে যাবে আমাদের বোধহয় যেতে লেট হবে, আর আদৌ হবে তো, ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো তো? আমি তখন বললাম, ঈশ্বর যখন চেয়েছে, এত বাধা বিপত্তি কাটিয়ে আমি যখন আজকের দিনটাতে আমি দীক্ষা নেব বলে স্থির করেছি, অবশ্যই হবে। তবে ঈশ্বরকেই তো আমি পুজো দিচ্ছি, ঈশ্বর কি চাইবেন না যে আমি পুজো না দিয়ে আমি চলে যাই? তো তখন বলল ঠিক আছে, তুমি দাও, তবে একটু তাড়াতাড়ি করো। তো আজকের বৃহস্পতিবারের দিনটা এত ভালো ছিল, এত শুভ সময় ছিল, আর এত ভালো কাটিয়েছি। আমি আপনাদের হয়তো ব্লগ ভিডিও করলে দেখাতে পারতাম যে আমার লাইফস্টাইল ভিডিওতে আমি কিভাবে মানে দীক্ষার জায়গায় গেলাম এবং মহারাজরা বসে আছেন এবং এত সুন্দর পরিবেশ যে আপনাদের কি বলবো। এবং তার পাশাপাশি আমার কিছু কিছু মানে মানুষদের সঙ্গে পরিচয় হলো, মানে ওনারাও দীক্ষা নিতে গেছেন। তো অনেক কিছু আমার জানা ছিল না, সেগুলো জানতে পেরে মানে বেশ আমি আনন্দিত হলাম এবং আমার অভিজ্ঞতাও বাড়লো। আসলে সময়ের সাথে সাথে এবং বয়সের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বাড়ে এবং কি বলুন তো, অনেক কিছু অজানা জিনিস যেগুলো আরও মানে গুরুজন যারা মানে আমার থেকে তো বয়সে ওনারা বড় ছিলেন, তো তাই আমাকে অনেক কিছু বলে দিলেন যে দীক্ষা নিতে গেলে এই মানে যা প্রসিডিউর আর কি, সেগুলোই আমাকে বলছিল, বোঝাচ্ছিল। তো এগুলো আমার জানা রইলো, পরবর্তীকালে আমার ছেলেকে আমি এগুলো বলতে পারবো। তবে জানেন, আমার ছেলের জন্য আমি সমস্ত কিছু মানে ধুতি, ওর মানে ধুতি পরে তো নিতে পারবে না, ওর হচ্ছে পাঞ্জাবি আমি নিয়েছিলাম। আর কিন্তু যখন ঠাকুরমশাইয়ের কাছে দীক্ষা নিতে গেলাম, মানে বসলাম, তখন বলল, মা আমি আরও একটু সময় লাগবে ওকে দীক্ষা দিতে, কারণ ও নিজে থেকে মানে তোমাকে বলতে হবে না ওর জন্য যে যেমন পড়াশোনার কথাই উনি উদাহরণ দিয়ে বললেন যে ওকে যেন না বলতে হয় যে তুমি কি পড়তে বসেছো বা তোমার কি পড়াটা হয়েছে। ও যেন নিজে থেকেই বলে, মা আমার পড়া হয়ে গেছে। এবং মানে ও নিজে থেকেই ওর নিজের যখন কাজকর্ম ও করতে আরম্ভ করবে, ওর দায়িত্বটা ও নিজেই নিতে পারবে, তখন আমি ওকে দীক্ষিত করব। কারণ হচ্ছে ও তো বাচ্চা মানুষ, ওর এখন মনে হচ্ছে আমি দীক্ষা নিয়ে নিই। হঠাৎ করেই যে গুরু মন্ত্র আমি দেব, সেই মন্ত্র কিন্তু 108 বার পাঠ করতে হয়। বাচ্চা মানুষ বলে এমন না যে সেটা পাঠ করবে না, ওর নিজ ইচ্ছা থেকে ও যখন সমস্ত কিছু কাজকর্ম করবে, তোমাকে বলতে হবে না, আমি অবশ্যই ওকে দীক্ষা দিয়ে দেবো। তবে জানেন, ওই কথাটা বলতে আমার মনটা একটু হলেও কিন্তু আমার বিষণ্ণতা এসেছিলো এবং মনটা খারাপও হয়েছিল, কারণ আমাকে 9টার সময় যাওয়ার কথা, আমি তো আপনাদের আগেই বললাম। তো আমি গিয়ে পৌঁছেছি তখন ওই 11টা, সাড়ে 11টা, কারণ বাড়িতে পুজো টুজো করেছি, তারপরে নিজে রেডি হয়েছি, তারপরে গেছি।
তো সমস্ত কিছু যা আমার নেওয়ার সমস্ত কিছু নিয়ে গেলাম। কিন্তু আমাদের যখন দীক্ষার সময় এলো তখন কিন্তু দুপুর 2:30টা হয়ে গেছিলো, মানে বেজে গেছিলো। তার আগেও অনেকে ছিল, মানে পরপর তো সেই দিনটাতে সবাই দীক্ষা নিচ্ছিল। তো যাই হোক, আমার মনটা একটু হলেও খারাপ হয়েছিল, কারণ বাবু অতক্ষণ কিন্তু এতটুকু জলস্পর্শ পর্যন্ত করেনি। তো যার জন্য আমার মনটা একটু খারাপ লাগছিল যে অতক্ষণ ও দীক্ষা নেবে বলে একটা প্রতীক্ষায় বসে থাকা, তো ও পেলো না। তারপরে ঠাকুরমশাই আমাদের মুখটা দেখে একটু বুঝতে পারলেন, তখন বলল ও যেহেতু শিশু বালক তাই ওর জন্য আমি একটা মন্ত্র দিতেই পারি বলে ওকে ওর কানে তো সেই মন্ত্রটা বললেন, এবং আমার ছেলে ওই মন্ত্রটা সমানে মোটামুটি জপ করছে এখনও পর্যন্ত। তবে মনে করিয়ে দিই, মা তো, আর এখন থেকেই ওর শিক্ষাটা যদি ঠিকঠাকভাবে দিতে পারি আর এই মন্ত্রগুলো জপ করতে থাকে, ওর নিজের মন মানসিকতাও হয়তো অনেকটা ধীর স্থিরতা আসবে এবং ওর শিক্ষা দীক্ষাটাই আলাদা হবে। এমনিতেই ও ঠাকুর পুজো করতে পছন্দ করে বলেই আমি দিতে চেয়েছিলাম। তো অনেকেই বলেছিল যে ও যেহেতু ঠাকুর পুজো করে এবং তুমি ওকে দীক্ষা দিয়ে দাও। তো সেটা মাথায় রেখেই চেষ্টা করেছিলাম যে আমরা 3 জনেই নিয়ে নেব। তো যাই হোক, আলটিমেটলি এই ঘটনা তো আপনাদের শেয়ার করলাম। চলুন, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমি লক্ষ্মীর ঘরটা তুলে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, ওং মহালক্ষ্মী এই বলে আমি ঘরটা তুলে দিলাম। যেহেতু আমি উলুধ্বনি দিতে পারি না, তাই আমি এইভাবেই প্রতি বৃহস্পতিবারে আমি লক্ষ্মী মায়ের ঘর রেডি করি এবং মায়ের কাছে ওং মহালক্ষ্মী নমো নমো বলে আমি মায়ের কাছে তুলে দিই লক্ষ্মীর ঘরটা। তারপরে মাকে আমি জল দিয়ে দিচ্ছি মায়ের ঘটে। তো লক্ষ্মী মায়ের ঘটে জল দিচ্ছি যখন, তখন মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং মহালক্ষ্মী নমো নমো, ওং বিষ্ণুপ্রিয়াই নমো নমো, ওং ধনপ্রদাই নমো নমো, ওং বিশ্বজননী নমো নমঃ। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে এই মন্ত্র পাঠ করেই আমি জল দিই এবং আমার সমস্ত ঠাকুরকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। তবে জানেন তো, আমার গণেশ ঠাকুরের যে বুধবারের পুজোটা, সেটার ভিডিও আমার হয়ে গেছে, কিন্তু কি বলুন তো, আমার এডিটিংয়ের জন্য আমার সমস্ত ভিডিওগুলো একটু আগে পিছে হয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের আগে পাবলিশ করি, তারপরে আমি আমার গণেশ জির যে পুজোটা করেছি সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কৃষ্ণ সোনার পায়ে আমি তুলসী পাতা অর্পণ করলাম এবং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ বলে আমি কৃষ্ণ ঠাকুরের পায়ে আমি তুলসী পাতা নিবেদন করলাম এবং তার পাশাপাশি আমি ঠাকুরকে ফুল অর্পণ করছি। আর আজকে জানেন তো, আমি জবা ফুল মানে লাল জবা পেয়েছিলাম, আর যেহেতু হনুমানজির লাল জবা এবং গণেশজির লাল জবা ভীষণ পছন্দের এবং গেরুয়া রঙের যে জবাটা সেটা আমার ছাদ বাগানেই ফুটেছিল। তো আজকে সমস্ত ফুল টুল পেয়ে আমি ভীষণ খুশি, মানে আজকের দিনটাই শুভ এই আর কি। তো যাই হোক, তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তবে জানেন, শীতকালে যখন আমি ঠাকুরকে জল দিচ্ছিলাম, তখন আমার এই বেদিটা একদম অসম্পূর্ণতায় ভরেছিল। মানে বেদিটা দেখলেই আমার মনে হতো পুরো ফাঁকা ফাঁকা। তো এখন একটু গরমের ওয়েদার পড়তে এত সুন্দর বেদিটা আমার ফুলে ভরে উঠেছে। আপনাদের আমি তো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আর আমি তো চাক্ষুষ দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে যে কি বলবো। এই ভালো লাগাটা অবশ্য আমার আগের বছরেও ছিল, মানে আগের বছরেও আমার বেদি আরও মানে পরিপূর্ণতা পেয়েছিল ফুলে, কারণ ফুলগুলো সাজাতে পেরে আমার যে কী ভালো লাগতো। আমার আগের ভিডিওগুলো তো ক্যাপচার করা আছে, তবে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আপনাদের তো বলেইছি এটা আমার নতুন চ্যানেল। তো যাই হোক, আবারও গরম পড়েছে এবং আমার ছাদ বাগানের আমি যত্ন নিতে শুরু করে দিয়েছি। তো আশা করছি আগের মতো যখন ফুলে আমার বাগান ভরে উঠবে, আমার ছাদ বাগান, তো তখন অবশ্যই আপনাদের ভিডিও তো শেয়ার করতে থাকবো। তো আপনারা দেখবেন যে আমার বেদিটা মানে আমি সাজাবো কি, মানে এত ফুল ফোটে, আমি সাজিয়ে পারি না, এত ফুল ফোটে। আর এই টগর ফুলগুলো তো ফুটছিলই না, তো টগর ফুলগুলো দিয়ে আমার বেদিটা দেখুন কী যে ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। তো আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিও, প্লিজ যদি একটু ভালো লাগে লাইক করে দেবেন।
আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আবারও বললাম, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো আসি, টাটা।